জয়গুরু। আত্মজনের কথা অনুরাধা ভট্টাচার্য কন্যার কথা লেখা পড়ছি, ত্রিনাদি, তার লেখা পড়ছি আজকের শেষ অংশটা। একবার দাদুর এক শিষ্য নাটোর থেকে 2 টিন কাঁচাগোল্লা নিয়ে আসেন। দাদুকে যে যা দিত তিনি কর্তামাকেই রাখতে দিতেন। সেদিন বাড়ি ফিরে এসে দেখেন কাঁচাগোল্লার টিন নেই। রাগে কর্তামার মাথা খারাপের অবস্থা হলো। হয়তো কাউকে খাওয়াবেন ভেবেছিলেন। কর্তামা গালাগালি করতে লাগলেন, গালাগাল দিয়েই চলেছেন। গৌরীদি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে খুব কাঁদতে লাগলেন। চাবি ওর কাছে ছিল, অথচ ঘরের ভিতরে জিনিস নেই। বলবে কি, বলার কিছুই নেই। এমন সময় দাদু উপস্থিত হলেন। বিষয়টা অনুধাবন করে জিজ্ঞাসা করলেন, বড় খোকা এসেছিল? গৌরীদি বলল, ও তো এসেছিল, ও তো নেরু নেরু বলে চলে গেল। কর্তামাকে দাদু বললেন, তুই ওকে অত গালাগাল করছিস কেন? বড় খোকাকে দেখ। কর্তামা ছুটে তপবন স্কুলে গেলেন। বাবা হোস্টেলে থাকতেন। হনহন করে স্কুল প্রাঙ্গণে ঢুকলেন। দূর থেকে লক্ষ্য করলেন ছেলেরা লাইন দিয়ে খেতে বসেছে। বাবা কাঁচাগোল্লা পরিবেশন করছেন। কর্তামা স্তম্ভিত। কাছে এসে কর্তামা বললেন, খাওয়াচ্ছিস? ভালো, খাওয়া। বাবার বহু অনুগামী বন্ধুবান্ধব ছিল, সকলে বাবাকে মেনে চলত। তাদের মধ্যে বাবার সবচেয়ে যে প্রিয় ছিল তার নাম আসাবউদ্দিন আহমেদ। আমরা আসফ কাকা বলতাম। একদিন উনি শুনলেন বশিরদের বাড়ির ঠাকুরের ছেলে এসেছেন। দেখার কৌতূহলে হলো। আসফ কাকা তখন ছাত্র। একটা বই চাইবার অজুহাতে বশিরদের বাড়ি গেলেন। সেই প্রথম বাবাকে দেখে। বাবার চোখ দুটি যেমন বড় বড়, দৃষ্টি তেমনি গভীর ও তীক্ষ্ণ। দীর্ঘদেহী স্বর্ণকান্তি রূপ দেখেই আকৃষ্ট হলেন, ভালোবেসে ফেললেন, যেন বহুদিন ধরে অপেক্ষা করছিলেন বাবার জন্য। সম্ভ্রান্ত ঘরের মুসলমান আসফ কাকা, দীর্ঘদেহী, 5 ফুট 8 ইঞ্চি, ফর্সা, সুপুরুষ। আসফ কাকার বাবা, মা, বড় ভাই, বৌদি, ছোট ভাই সুজা, এক বোন ছিল। আসফ কাকাকে দেখে বাবারও ভালো লেগেছিল। কয়েকদিন পরের ঘটনা। জেলেপাড়ার বাসিন্দাদের যাত্রানুষ্ঠান করছে, কালী মন্দিরে হচ্ছে। ওরা বাবাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাবা সেই দিন রাত্রে আসফ কাকাকে ডেকে যাত্রা দেখতে নিয়ে যান। খুব খুশি হয়েছিল আসফ কাকা। যাত্রা দেখতে দেখতে বাবা আসফ কাকার কোলে শুয়ে পড়েন। কিছুক্ষণ ঘুমিয়ে নেন। আসফ কাকা দেখলেন বাবার সাদা শাড়ি পরা, পেছনের দিকটা ছেঁড়া, সামনের কাপড় দিয়ে পেছনটা ঢাকা, তাই ছেঁড়া অংশ চোখে পড়ে না। বাবার ব্যক্তিত্ব দেখে সমীহ না করে পারা যায় না, কিন্তু আর্থিক অনটন, এই জন্য বাবার ঘরের মধ্যে আবদ্ধ থাকেন না। সকলের কাছে যাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, বিপদে সাড়া দিচ্ছেন, সববারই ভরসাস্থল। আসফ কাকা আরও নিকটের লোক হয়ে গেলেন। যাতায়াত বেড়ে গেল। ক্রমে একাত্ম হতে লাগলেন। আসফ কাকার বাড়ির সকলের আপনজন হয়ে উঠলেন। আসফ কাকা যখন শেষ যায় তখন তিনি ডেকে পাঠালেন বাবাকে, পাশে বসালেন। আসফ কাকা কার হাত বাবার হাতে দিয়ে বললেন, একে দেখো, আমি চললাম। আসফ কাকা তখনও ম্যাট্রিক পাশ করেননি। বাবা আসফ কাকার পাশের দায়িত্ব নিয়েছিলেন এবং তার রক্ষাও করেছিলেন। আসফ কাকা সসম্মানে পরীক্ষায় পাশ করে রেল দপ্তরে চাকরি নিয়েছিলেন, রেলের গার্ড ছিলেন। পরে দাদু হিমায়তপুর থেকে যখন দেওঘর চলে এলেন তখন হিমায়তপুরের সম্পত্তি তদারকির দায়িত্ব নেন আসফ কাকা। আসফ কাকার ছিল ভূতের ভয়। রাত্রিবেলা একা একা বাড়ি যেতে হলে মুখ শুকিয়ে যেত। বাবা নিজে সাথে নিয়ে যেতেন। বাবা তার ভূতের ভয় ভাঙিয়ে দিতে সচেষ্ট হলেন। প্রথম দিকে বাবা নিজে সাথে নিয়ে বাড়ি পৌঁছে দিতেন, পরে বাড়ির কাছাকাছি গিয়ে ছেড়ে দিতেন। তারপর দিন মাঝপথ থেকে যেতে বলতেন। এমনি করে একা যাওয়ার অভ্যাস করিয়েছিলেন। শ্মশানের পাশ দিয়ে যাবার সময় আলো জ্বলছে দেখা যেত। শ্মশানে কেন আলো জ্বলে বাবা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে ধাঁধা কাটিয়ে দিয়েছিলেন। আসফ কাকা বাবাকে যতই দেখেন ততই অবাক হন। বাবার ভয় ডর নেই, দিনরাত নেই, যখন যেখানে যাব মনে করেন সেখানেই যান, যেন রাতকে বগলে চেপে ঘোরেন। বাবার কাছে আনাগলা ছিল আওলাদ ভাইয়ের, উঁচু দরের চাষি, গায়ের রং ফর্সা, মাথা শুদ্ধ টাক। বয়স ধরতে পারতাম না। ওর বউকে পুঁটু দিদি বলে ডাকতাম। ওদের সন্তানাদি ছিল না। একবার আওলাদ ভাই স্থির করলো ঘোড়ার গাড়ি ভাড়া করে তাদের বাড়ি নিয়ে যাবে আমাদের। স্থির করেছে আশ্রমে ছোট ছেলেপিলেদের সঙ্গে নেবে। একটা বড় নোট দাদার হাতে দিয়ে দাদাকে খুব সাদাসাদি করলো যাবার জন্য। দাদা নোটটা ছিঁড়ে ফেলে দিল। ওদের বাড়ি গেল না। পরে একবার গেছিল। দাদার যাওয়াতে খুব খুশি হয়েছিল ওরা। দাদা পুটুদিকে বলল, তোমাদের কোরআন বই দেখাও। পুটুদি ভালো করে হাত ধুয়ে কুলুঙ্গি থেকে কোরআন নিয়ে এলো। দাদা শুনতে চাইতেই পুটুদি সুর করে পড়া শুরু করলো। পুটুদি এমনভাবে কোরআন ধরেছিল যেন জীবন্ত ঠাকুরকে ধরে আছে। পাবনায় থাকাকালে বাবা দুপুরে ঠাকুমার বাড়িতে দাদুর সঙ্গে খেতেন। রাত্রে যজ্ঞেশ্বর বাবার জন্য বাড়িতে ভাত রেখে দিত। বাবা খেতে বসার আগে ঘর আর একবার মোছা হতো। সেদিন রাত্রে বাবা অন্য দিনের চাইতে একটু আগে বাড়ি এসেছেন। বাবার রাত্রের খাবার এসে গেছে, রান্নাঘরে রাখা আছে। 2টি মুসলমান দম্পতি এসেছে বাবার সঙ্গে দেখা করতে।
ওরা বাবাকে সংসারের সুখ দুঃখের কথা বলতে থাকে। বউ দুজনের একজন পুটুদি, অপরজন পুটুদির সম্পর্কে বোন। পুটু দিদির বোন বড় গরিব, কাপড় ময়লা, খালি পা, ধুলোয় ভর্তি। ওরা দুজনে বাড়ির ভিতর ঢুকে বাবার সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছিল, মন হালকা হচ্ছিল। রাত অনেক হয়েছে, ওদের কথা শেষ হয় না। বাবা রাত্রের খাবারের সময় পার হয়ে যাচ্ছে দেখে আমার খুব বিরক্তি হচ্ছিল। ওদের কথা শেষ হলে বাবা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছেন। পরক্ষণেই ওরা আর একটা কথা বলা হয়নি বলে বাবা বাবা বলে ঘরে ঢুকলো। পরপর 3 বার ধুলো পায়ে ঘরে ঢুকলো। বাবা ও মায়ের মনে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, কোনো তুচ্ছ তাচ্ছিল্যের ভাব নেই। আমরা ঘর নোংরা করলে কত বকুনি খেয়েছি, কিন্তু বাবা মায়ের মধ্যে ওদের প্রতি কোনো বিরূপ ভাব পোষণ করতে দেখলাম না। বরঞ্চ মনে হচ্ছিল বাবা মা তাদের মেয়েকে শ্বশুরবাড়ি যাবার আগে বিদায় জানাচ্ছেন। পুটুদিরা খুব ভরসা পেয়ে বাড়ি ফিরল। 1949-50 সাল হবে। আমার দাদুর সাথে সবাই হিমায়তপুর থেকে দেওঘরে এসে গেছি। বাবা গোলাপবাগের বাড়িতে আছেন আমাদের নিয়ে। গরমকাল, বিকেলের দিকের ঘটনা। রাস্তার ধারে সিমেন্টের বাঁধানো বেদি, পূব দিকের বেদিতে বসে আছি। বাবা আমার সামনে দিয়ে ঠাকুরবাড়ি গেলেন, সঙ্গে কয়েকজন সাহেব, হেনরি, হাউজারম্যান, ওয়াউটার ব্রিজ। ওরা অতিথি বাড়ির উপরতলায় থাকতেন। সবার পেছনে গেলেন আসব কাকা। এই সময় উনি কয়েকদিন হলো পাবনা থেকে দেওঘরে এসেছেন। হেঁটে ঠাকুরবাড়ি যেতেও আসতে বেশ কিছু সময় লাগবে, কিন্তু ওরা ফিরে এলে কিছু পরেই মুখ সবার থমথমে। সবাই ঘরের ভেতরে চলে গেলেন। আসব কাকা সকলের শেষে। আসব কাকাকে জিজ্ঞাসা করলাম, তোমরা এত তাড়াতাড়ি ফিরলে? কিছুক্ষণের মধ্যে কাকা আমার পাশে বললেন, ঠাকুর বাংলা যাবার পথের দুধারে দুটো বড় বড় আম গাছ, সেই জায়গা দিয়ে যাওয়ার সময় মাথার উপর 8-10 হাত উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে একটা গোলাকার গ্যাসের পিণ্ড যেতে দেখেছেন, কিন্তু কেউই এর ব্যাখ্যা খুঁজে পাননি। পরে বাবা তাদের প্রশ্নের নিরসন করেছিলেন। ঘটনার বছর 16 পরে তখন আমরা গোলাপবাগ থেকে ষোড়শী ভবনে এসে গেছি। তখনও ওই রকম এক গোলাকার আলোর পিণ্ড দেখেছিলাম। গরমকালের ছাদে শুয়ে আছি, ঘুম ভাঙার পর বিছানা থেকে উঠে পড়েছি। সকাল হয়ে এসেছে। ছাদ থেকে উত্তর দিকে তাকাতেই ঠাকুর বাংলার উত্তরের বাউন্ডারি ঘাসা টিলা দেখা যাচ্ছে। সেই টিলার উপর দিয়ে একটা গোলাকার পিণ্ড পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। একমাত্র বাবার কাছেই এর সদুত্তর পাওয়া যেত। আজ ভেবে খুব আনন্দ হয় যে বাবার জীবনের কত কথাই তো অজানা। সকলের লেখা টুকরো টুকরো এই স্মৃতিকথার মধ্যে দিয়ে মহাজীবনের কত কিছু জানা যাবে। তিনি যে কতখানি ঠাকুর সর্বস্ব ছিলেন, আমাদের সকলকে ঠাকুরের করে তোলার জন্য তার আজীবন ব্যাকুল সাধ ছিল কতখানি, তা ভেবে আমাদের উচ্ছ্বসিত অন্তর বারবার প্রণিপাত জানাবে তাঁর শ্রীচরণে। সেই হবে সত্যিকার স্মৃতিতর্পণ। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।